সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি শুরু করতে যাচ্ছি রাসায়নিক গণনা চ্যাপ্টারের সেকেন্ড লেকচার। আমার প্রথম লেকচারটা ছিল, তোমরা গত ক্লাসে জানো, যে তত্ত্বীয় অংশগুলো দিয়ে, অর্থাৎ আমরা ম্যাথস প্রবলেম সলভ করব, সেগুলো কোন কোন কনসেপ্ট বা বিভিন্ন ডেফিনিশন, সংজ্ঞা, এই জিনিসগুলো নিয়ে ছিল আমার প্রথম লেকচারটা। যেহেতু এই চ্যাপ্টারটা পুরোপুরি ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, তো আমরা আজকে সরাসরি ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাচ্ছি। প্রথমেই আমি ম্যাথমেটিক্যাল সমস্যাগুলোকে 6টা ভাগে ভাগ করেছি, অর্থাৎ আমাদের মোটামুটি 6 ক্যাটাগরির অঙ্ক করলেই এই চ্যাপ্টারটার সবগুলো অঙ্ক কভার হয়ে যাবে। তো আমি একে একে একটু বলি, আমি রিড আউট করছি 6টা টাইপ। 1 নম্বর হচ্ছে শতকরা সংযুক্তি বিষয়ক সমস্যা, 2 নম্বর স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় বিষয়ক সমস্যা, 3 নম্বর অ্যাভোগাড্রো সংখ্যা ও মোলার আয়তন বিষয়ক সমস্যা, 4 নম্বর সমীকরণ ভিত্তিক মোল ও মোলার আয়তন বিষয়ক সমস্যা, মোল ও মোলার ঘনমাত্রা বিষয়ক সমস্যা, অম্লমিতি ও ক্ষারমিতি বিষয়ক সমস্যা। এর মধ্যে আমরা আজকের ক্লাসে ফার্স্ট 2 নাম্বারস, দ্যাট মিন্স শতকরা সংযুক্ত এবং স্থূল সংকেত আণবিক সংকেত নির্ণয় সমস্যাগুলো নিয়ে ডিসকাস করব। তো চলো, লেটস গো টু আওয়ার টপিক। প্রথমে আসি শতকরা সংযুক্তি নির্ণয় বিষয়ক সমস্যা। শতকরা সংযুক্তি কি জিনিস? গত ক্লাসে আমি বলেছিলাম যে একটা যৌগ যদি টোটাল 100 ভাগ হিসাবে ধরা হয়, তাহলে ওই যৌগে উপস্থিত অন্যান্য মৌলগুলো যত ভাগ করে আছে, সাপোজ 3টা মৌল দ্বারা একটা যৌগ গঠিত, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ওই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন কত কত করে আছে 100 ভাগের মধ্যে ওই যৌগটার মধ্যে, সেটাই হচ্ছে ওই যৌগে উপস্থিত মৌলগুলো শতকরা সংযুক্তি। তো শতকরা সংযুক্তি নির্ণয় করতে হলে সবার প্রথমে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের কিছু মৌলের পারমাণবিক ভর জানাটা খুবই জরুরি। কিছু মৌলের পারমাণবিক ভর মনে রাখতে পারলে আমাদের শতকরা সংযুক্তি হয়ে যাবে। তা আমি সেই মৌলগুলোর একটা লিস্ট তৈরি করেছি, মোটামুটি 22টার মতো মৌল আছে। এই 22টা মৌল জানা থাকলে আমাদের শতকরা সংযুক্তি অঙ্কগুলো করতে খুব সহজ হবে। মৌলগুলো হচ্ছে পর্যায়ক্রমে হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাস, নিকেল, কপার, জিঙ্ক, সিলভার, আয়োডিন। এই মৌলগুলো শুধুমাত্র যে রাসায়নিক গণনা চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট তা নয়, এগুলো পুরো কেমিস্ট্রির বাকি চ্যাপ্টারগুলোর জন্য খুবই হেল্প করবে। এই মৌলগুলোর পারমাণবিক ভর জানা থাকা উচিত, একটু বেশি হয়ে গেল যদিও, বাট এগুলো তোমাদের জন্য খুবই কাজে লাগবে। এখানে মোটামুটি 22টা মৌলের পারমাণবিক ভর জানতে হবে, 22টা মৌলের লিস্ট দেওয়া আছে। তাহলে এখন আমরা মেইন অঙ্কে চলে যাই, মেইন টপিকে চলে যাই, শতকরা সংযুক্তি। শতকরা সংযুক্তি মেইন টপিকে আগে আমাদের কিছু প্রবলেমের মাধ্যমে দেখি। প্রথমে একটা প্রবলেম আমরা ডিসকাস করব, যে পটাশিয়াম ক্লোরাইডের শতকরা সংযুক্তি বের করো। পটাশিয়াম ক্লোরাইডের শতকরা সংযুক্তি বের করো। পটাশিয়াম ক্লোরাইডের শতকরা সংযুক্তি। এরকম একটা প্রশ্ন আছে। তো রাসায়নিক শতকরা সংযুক্তি বের করতে হলে আরো একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কোনো একটা যৌগের যদি আণবিক সংকেত দেওয়া না থাকে, তাহলে সেই যৌগটার আণবিক সংকেত জানাটা খুবই জরুরি। পটাশিয়াম ক্লোরাইডের আণবিক সংকেত হচ্ছে KClO3, সেটা আগে লিখতে হবে। পটাশিয়াম ক্লোরাইডের আণবিক সংকেত KClO3, অর্থাৎ পটাশিয়াম ফ্লোরাইড যৌগটি
পটাশিয়াম, ক্লোরিন এবং অক্সিজেন মূলত্রয়ের সমন্বয়ে গঠিত। এখন এই মৌলগুলো শতকরা সংযুক্ত বের করতে হবে, অর্থাৎ 100 ভাগ ভরে পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে পটাশিয়াম, ক্লোরিন এবং অক্সিজেনের পার্সেন্টেজ কত করে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ওকে, KClO3 এর আণবিক ভর বের করি। KClO3 এর আণবিক ভর কত, কিভাবে বের করব? পটাশিয়াম পরমাণু আছে একটা, 1 ইনটু পটাশিয়ামের আণবিক পারমাণবিক ভর 39.1, ক্লোরিনের একটা আছে 35.5 প্লাস অক্সিজেন 3 ইনটু 16, অক্সিজেনের তিনটা পরমাণু আছে তাই 3 ইনটু 16, এগুলো সামেশন করলে টোটাল আসে 122.6, অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভর টোটাল ভর হচ্ছে 122.6। এখন আমরা বলতে পারি সুতরাং 122.6 ভাগ ভরের KClO3 এ পটাশিয়াম আছে 1 into 39.1, that means 39.1 ভাগ 122.6 আছে 39.1 ভাগ। তাহলে আমরা সেই ক্লাস 6 7 এর ঐকিক নিয়ম অনুসারে করতে পারি যে সুতরাং 1 ভাগ ভরে পটাশিয়াম ক্লোরাইডে পটাশিয়াম আছে 39.1 ডিভাইডেড বাই 122.6 ভাগ। সুতরাং আমাদের তো শতকরা সংযুক্ত মানে 100 ভাগে বের করতে হবে, তাহলে পটাশিয়াম ক্লোরাইড যদি 100 ভাগ হয়, 100 ভাগ হলে পটাশিয়াম ক্লোরাইডে পটাশিয়াম আছে 39.1 ইনটু 100 ডিভাইডেড বাই 122.6 ভাগ, তো পার্সেন্টেজ কত দাঁড়াচ্ছে 31.89%। এটাই হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডে পটাশিয়াম শতকরা সংযুক্তি। এর মধ্যে এই লাইনটা ফিজিক্স এবং কেমিস্ট্রিতে এইচএসসি লেভেলে অ্যাকসেপ্টেবল না, অর্থাৎ আমরা এই লাইনটা লিখতে পারবো না। এইভাবে যদি করতে চাই তাহলে এই লাইন থেকে এই লাইনে চলে আসতে হবে। তবে এইখান থেকে আমরা একটা জিনিস ডিসিশনে আসতে পারি যে শতকরা সংযুক্তি মানে হচ্ছে বের করার সিস্টেম হচ্ছে যেই টোটাল যৌগটা আণবিক ভর, যৌগটি আণবিক ভর, যে যৌগের মৌলগুলো শতকরা সংযুক্ত হয়েছে সেই যৌগটা আণবিক ভর থাকবে নিচে, আর যেই মৌলটা শতকরা সংযুক্তি দরকার সেই মৌলের পরমাণু সংখ্যা ইনটু পারমাণবিক ভর ইনটু 100, এটাই হচ্ছে শতকরা সংযুক্তি। পরমাণু সংখ্যা ইনটু পারমাণবিক ভর ইনটু 100 ডিভাইড বাই যৌগটির আণবিক ভর। এখানে পরমাণু সংখ্যা ছিল একটা পটাশিয়ামের, পারমাণবিক ভর 39.1 ইনটু 100 ডিভাইড বাই যৌগটির আণবিক ভর। তাহলে আমরা এই সিস্টেমে বাকিগুলো বের করে ফেলতে পারি। ক্লোরিনের শতকরা সংযুক্তি, যৌগটার আণবিক ভর 122.6, ক্লোরিন আছে 1 into 35.5 into 100 equals to 28.96%, 28.96%। এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি আমরা বের করতে পারি 3 into 16, এখানে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 348, 3 into 16 into 100 divided by 122.6, it means 39.15%। এই তিনটা যোগ করলে অবশ্যই সেটা 100% হবে, অথবা 99.9998 হতে পারে, but it will be nearest to 100%। ওকে, আশা করি এই প্রবলেমটা সবাই বুঝতে পেরেছো। শতকরা সংযুক্তি বের করার এটাই নিয়ম, এই সিস্টেমেই তোমরা অনেকগুলো অঙ্ক করতে পারবে। এখন আমরা একটু ব্যতিক্রমধর্মী একটা অঙ্ক দেখি।
2 নম্বর প্রবলেম, ব্লু ভিট্রিয়লের নাম তোমরা সবাই শুনে থাকবে, কপার সালফেট তার সাথে 5 অণু পানি। ব্লু ভিট্রিয়লে গ্যালাস পানির শতকরা পরিমাণ কত? ব্লু ভিট্রিয়লে গ্যালাস পানির শতকরা পরিমাণ কত? অর্থাৎ এইখানে কোনো নির্দিষ্ট মৌলের পার্সেন্টেজ জানতে না চেয়ে বা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মৌলের শতকরা সংখ্যা যদি জানতে না চেয়ে তারা একটা যৌগের নির্দিষ্ট একটা অংশের পরিমাণ জানতে চেয়েছে। আমরা আগে ব্লু ভিট্রিয়লের আণবিক সংকেত লিখে ফেলি। ব্লু ভিট্রিয়লের আণবিক সংকেত কপার সালফেট ইনটু 5H2O। কপার সালফেটের সাথে 5 অণু পানি। এখানে এই পানিটাকেই বলা হয় কেলাস পানি। যেটা কেলাস বা স্ফটিক আকারে থাকে সেটাই হচ্ছে কেলাস পানি। এটারই পার্সেন্টেজ জানতে চাওয়া হয়েছে। তবে আগের মতোই নিয়ম, তবে আণবিক ভর, ব্লু ভিট্রিয়লের আণবিক ভর জানি। ব্লু ভিট্রিয়লের আণবিক ভর, কপারের পারমাণবিক ভর 1 * 63.5 প্লাস সালফেট 1 * 32, যেহেতু সালফারের একটা পরমাণু আছে, অক্সিজেন 4টা পরমাণু ইনটু অক্সিজেনের পারমাণবিক ভর 16 প্লাস 5 অণু পানি, অর্থাৎ পানির আণবিক ভর ইনটু 5, হাইড্রোজেনের দুইটা পরমাণু ইনটু হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 2 * 1 যোগ অক্সিজেনের পারমাণবিক ভর 16 আর বাইরে 5, টোটালটা যোগ করলে হয় 249.5। আগের সিস্টেম যে 249.5 ভাগ ভরে ব্লু ভিট্রিয়লে 249.5 ভাগ ভরে ব্লু ভিট্রিয়লে কেলাস পানি আছে 5 * 18, it means 5 * 18 বা 90 ভাগ। একে কত আছে? 90 / 249, 100 এ কত আছে? 100 ভাগ ভরে ব্লু ভিট্রিয়লে কেলাস পানি আছে 90 * 100 divided by 249.5 ভাগ, এটা ফাইনালি আনসার 36.07%। এটাই আনসার, যে কেলাস পানির পরিমাণ। এরকম করে আমরা যে কোনো একটা, ঠিক একইভাবে আমরা কপার সালফেটের পরিমাণও বের করতে পারতাম। এটা ছিল কপার সালফেটের পরিমাণ, 249 এ কত আছে, 100 তে কত আছে, এইভাবে করে আমরা একটা করব। এখন আমরা সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের একটা ম্যাথস দেখব। শতকরা সংযুক্তের উপর একটু ডিফারেন্ট টাইপের একটা ম্যাথস দেখব। 3 নাম্বার, 0.15 গ্রাম ভরের একটি লবণের দ্রবণে 0.15 গ্রাম ভরের একটি লবণের দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করায়। সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করায় 0.1435 গ্রাম সিলভার ক্লোরাইডে অধক্ষেপ করলো।
পদক্ষেপ হলো লবণটিতে ক্লোরাইড আয়নের শতকরা পরিমাণ নির্ণয় করো। লবণটিতে ক্লোরাইড আয়নের শতকরা পরিমাণ নির্ণয় করো। এই অঙ্কটা একটু ডিফারেন্ট ভাবে দেওয়া আছে, অর্থাৎ একটু ঘুরিয়ে দেওয়া আছে। এখানে কোনো নির্দিষ্ট রূপে কথা বলা নেই যার থেকে আমরা মৌলগুলোর শতকরা সংযুক্তি বের করতে পারি, কিন্তু এই অঙ্কটা করার সময় শতকরা সংযুক্তির নিয়মই অ্যাপ্লাই করতে হবে। একটু বোঝার চেষ্টা করি যে একটা লবণের দ্রবণ দেওয়া আছে, লবণটার মধ্যে ক্লোরাইড অধাতব অংশে ক্লোরাইড আছে, ক্লোরাইড আয়ন আছে, সেটা আমরা কনফার্ম হলাম যে যেহেতু সিলভার ক্লোরাইড অধক্ষেপ করেছে, কিন্তু ধাতব অংশের পরিমাণটা দেওয়া নেই। ধাতব অংশ হিসাবে কি ছিল সেটা বলা নেই, সেটাও থাকতে পারে, লবণটা হতে পারে সোডিয়াম ক্লোরাইড, হতে পারে পটাশিয়াম ক্লোরাইড। তো আমরা যেহেতু ধাতব অংশ জানি না, তাই আমরা বিক্রিয়াটা লিখে ফেলি আগে যে শুধু ক্লোরাইড আয়ন, শুধু ক্লোরাইড আয়ন এর জলীয় দ্রবণ অ্যাকুয়াস প্লাস তার সাথে সিলভার নাইট্রেট দ্রবণের, সিলভার নাইট্রেটের দ্রবণ অর্থাৎ সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ যোগ করা হয়েছে অ্যাকুয়াস। তার ফলে সিলভার ক্লোরাইড অধক্ষেপ করেছে, অর্থাৎ এখান থেকে নাইট্রেট আয়ন লিবারেট হবে, মুক্ত হবে নাইট্রেট আয়ন। নাইট্রেট আয়ন মুক্ত হবে আর সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অধক্ষেপ নিচে জমা হবে, প্রিসিপিটেট হিসেবে জমা হবে, সিলভার ক্লোরাইডে অধক্ষেপ করব। এখন আমার এই সিলভার ক্লোরাইডের পরিমাণটা দেওয়া আছে যে 0.1435 গ্রাম, আর এই ক্লোরাইড লবণের টোটাল পরিমাণটা দেওয়া আছে, যেই লবণই হোক সেই লবণের টোটাল পরিমাণটা দেওয়া আছে 0.15 গ্রাম, শুধু ক্লোরাইড আয়ন না। এখন এই 0.15 গ্রামের লবণে ক্লোরাইড আয়নের পরিমাণটা বের করতে হবে। তাহলে আমাদের একটু অঙ্কটা ঘুরে আসতে হবে ব্যাক ক্যালকুলেশন করে। কিরকম, এইখানে যে ক্লোরাইড আয়নটা ছিল সেই ক্লোরাইড আয়নটাই তো এখানে গিয়ে প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয়েছে। যেহেতু রাসায়নিক বিক্রিয়ার ভরের কোনো পরিবর্তন হয় না, তাহলে এইখানে ক্লোরাইড আয়নের যে ভর ছিল এখানেও ভর অপরিবর্তিত আছে। তাহলে আমরা এইখান থেকে ক্লোরাইড আয়নের ভরটা কিন্তু খুব ইজিলি বের করতে পারি তার পারমাণবিক ভরের সম্পর্ক থেকে। কিভাবে আসি, আমরা সিলভার ক্লোরাইডের আণবিক ভর আগে জানি। সিলভার ক্লোরাইডের আণবিক ভর 1 ইনটু সিলভারের পারমাণবিক ভর 108 প্লাস ক্লোরিন 35.5 সমান আসতেছে 143.5। তাহলে আমরা বলতে পারি যে 143.5 গ্রাম ভরের সিলভার ক্লোরাইডে ক্লোরিন আছে 35.5 গ্রাম, ক্লোরিন আছে 35.5 গ্রাম। 143.5 ভাগ ভরে গ্রাম লিখি, যেহেতু মেইন প্রশ্নটা গ্রামে দেওয়া আছে। 1 গ্রাম ভরে AgCl এ ক্লোরিন আছে 35.5 গ্রাম। একে কত আছে, এখন 100 করব না, কারণ আমাদের এইটা কত আছে সেটা জানা দরকার। 0.1435 গ্রাম কত আছে, 0.1435 গ্রাম ভরে AgCl ক্লোরিন আছে 35.5 ডিভাইডেড বাই 143.5 ইনটু 0.1435 গ্রাম, বেশ 0.0355 গ্রাম, 0.0355 গ্রাম। তাহলে এই 0.0355 গ্রাম ক্লোরিনে নিশ্চয়ই এই 0.15 গ্রাম ক্লোরাইড লবণের মধ্যেই আছে। তাহলে সেখান থেকে আমরা ডিসিশন আসতে পারি যে প্রশ্ন মতে 0.15 গ্রাম লবণে ক্লোরাইড আয়ন আছে 0.0355 গ্রাম, 0.0355 গ্রাম। একে কত আছে, 100 তে কত আছে, কারণ আমাদের কাছে শতকরা পরিমাণ জানতে চাওয়া হয়েছে। 100 গ্রাম লবণে ক্লোরাইড আয়ন আছে 0.0355 ডিভাইডেড বাই 0.15 ইনটু 100 গ্রাম ইকুয়ালস টু
23.67%। এটা কিন্তু এই লবণের মধ্যে ক্লোরাইডের শতকরা সংযুক্তি। আমরা একটু অন্যভাবে বের করলাম। মোটামুটি এই তিন টাইপের অঙ্কগুলো আশা করা যায় শতকরা সংযুক্তির উপর যে কোনো ধরনের প্রবলেম তোমরা সলভ করতে পারবে। তাহলে আমরা এখন চলে যাই নেক্সট আমাদের টপিক, যেটা স্থূল সংকেত আণবিক সংকেত। শতকরা সংযুক্তি স্থূল সংকেত আণবিক সংকেতের টপিকে যাওয়ার আগে আমি তোমাদের জন্য শতকরা সংযুক্তির উপর কিছু হোমওয়ার্ক দিতে চাই, যেটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আমার লেকচারটা বুঝে থাকলে আশা করি তোমাদের হোমওয়ার্কটা করতে খুব একটা সমস্যা হবে না। এক নাম্বার হোমওয়ার্ক, ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেটে ক্যালসিয়াম ফসফেটে ক্যালসিয়াম ফসফেটে ফসফরাস পেন্টঅক্সাইড অর্থাৎ P2O5 এর শতকরা পরিমাণ বের করো। শতকরা পরিমাণ কত? 2 নম্বর প্রবলেম হচ্ছে ওয়াশিং সোডা। আশা করি সবাই ওয়াশিং সোডার সংকেত জানো, কাপড় কাচার সোডা যেটা। তারপর আমি লিখে দিচ্ছি সোডিয়াম কার্বনেট তার সাথে 10 অণু কেলাস পানি। সোডিয়াম কার্বনেট Na2CO3 10H2O। এরপরে অনার্দ্র সোডিয়াম কার্বনেট ও কেলাস পানি শতকরা পরিমাণ কত? সোডিয়াম কার্বনেট ও কেলাস পানি শতকরা পরিমাণ কত? এই দুটো প্রবলেম তোমাদের জন্য থাকলো। এখন আমরা চলে যাই আমাদের নেক্সট প্রবলেম, নেক্সট টপিক, স্থূল সংকেত আণবিক সংকেত। আমি আগের ক্লাসে বলেছিলাম যে স্থূল সংকেত জানতে হলে শতকরা সংযুক্তি জানা প্রয়োজন, আণবিক ভর জানার কোনো প্রয়োজন নেই। কিন্তু আণবিক সংকেত জানতে হলে আমাদেরকে একই সাথে শতকরা সংযুক্তি এবং আণবিক ভর জানতে হবে। তো আমরা অঙ্কের মাধ্যমে শুরু করি। আমি একই সাথে তোমাদেরকে স্থূল সংকেত আণবিক সংকেত নির্ণয় করা শিখিয়ে দিব, কারণ স্থূল সংকেত নির্ণয় করার পরই আণবিক সংকেত নির্ণয় করতে হয়। আণবিক সংকেত সেজন্য যদি আমরা আণবিক সংকেত নির্ণয় পর্যন্ত শিখে যাই, যদি পরীক্ষার প্রশ্নে স্থূল সংকেত পর্যন্ত আসে, তাহলে ওইটুক পর্যন্ত করে দিলেই হবে। আর আণবিক সংকেত জানতে হলে আরেকটু আগাতে হবে। তো আমি শুরু করলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তামাকে একটা প্রশ্ন করলাম, তামাকে নিকোটিনের নিকোটিন নামক যে ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে, এই নিকোটিনই স্বাস্থ্যহানির জন্য দায়ী। যারা ধূমপান করে, ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে এর বিশ্লেষণে, অর্থাৎ নিকোটিনটাকে বিশ্লেষণ করে, নিকোটিনের একটা স্যাম্পলকে বিশ্লেষণ করে দেখা গেল এর মধ্যে 74.07% কার্বন, 8.64% হাইড্রোজেন ও 17.28% নাইট্রোজেন আছে। নাইট্রোজেন পাওয়া যায়। নিকোটিনের আণবিক ভর 162। হলে নিকোটিনের স্থূল সংকেত আণবিক সংকেত নির্ণয় করো। নিকোটিনের স্থূল সংকেত
ও আণবিক সংকেত নির্ণয় করো। স্থূল সংকেত আণবিক সংকেত নির্ণয় করার জন্য আমরা কোনো ধরনের ঝামেলায় না গিয়ে সরাসরি একটা টেবিলের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করব। এর ফলে আমাদের মনে রাখতেও সুবিধা হবে, নির্দিষ্ট একটা প্রসেসের মধ্যে চলে আসবে। আমার কাছে ডেটা আছে, এগুলো শতকরা সংযুক্তি বলা আছে এবং আণবিক ভর বলা আছে। টেবিলটা কিরকম হবে, একটা টেবিল ড্র করি। টেবিলে মোটামুটি 6টা কলাম থাকবে। এক, 2, 3, 4, 5 এবং নাম্বার 6। কি কি ঘর থাকবে সেটা মনে রাখতে হবে। প্রথম ঘরটাই হবে যে মৌল, অর্থাৎ যে যৌগটার আণবিক সংকেত নির্ণয় করব সেই যৌগটা কি কি মৌল দ্বারা গঠিত, সেজন্য একটা ঘর মৌল। তারপর হচ্ছে ওই যৌগটায় মৌলগুলোর শতকরা সংযুক্তি, অর্থাৎ যেটাকে আমরা বলবো শতকরা পরিমাণ। শতকরা পরিমাণ। তারপর আসবে মৌলগুলোর পারমাণবিক ভর। তারপরে ঘরগুলো হবে পরমাণু সমূহের আনুপাতিক সংখ্যা। আনুপাতিক সংখ্যা মানে স্থূল সংকেত আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা মৌল একটা নির্দিষ্ট অনুপাত বজায় রাখে, যাদের মধ্যে আর কোনো কমন নেওয়া যায় না। পরমাণু সমূহের আনুপাতিক সংখ্যা হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যাগুলো, যা প্রত্যেকটা মৌলের ক্ষুদ্রতম অনুপাত প্রকাশ করবে। পরমাণু সমূহের আনুপাতিক সংখ্যা কিভাবে বের করব, সেটা হবে শতকরা পরিমাণ কে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে, নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পরমাণু সমূহের আনুপাতিক সংখ্যা। তারপর আসবে মৌল সমূহের পরমাণু, মৌল সমূহের পরমাণু ক্ষুদ্রতম আনুপাতিক সংখ্যা। মৌলসমূহের পরমাণুর ক্ষুদ্রতম আনুপাতিক সংখ্যা। আর লাস্ট কলাম হবে পূর্ণ সংখ্যায় আনুপাতিক পরমাণু সংখ্যা। পূর্ণ সংখ্যায় পরমাণু সংখ্যা। তাহলে চলে আসি আমরা ক্যালকুলেশনে। উপরে যে एग्जांपलটা বলা আছে সেই एग्जांपले আমাদের কাছে কি কি মৌল আছে, কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন। কার কত পার্সেন্টেজ সেটাও বলা আছে। কার্বন হচ্ছে 74.07, হাইড্রোজেন হচ্ছে 8.64 এবং নাইট্রোজেন আছে 17.28। এটা হচ্ছে নিজ নিজ মৌলের শতকরা পরিমাণ। পারমাণবিক ভর তো আমাদের জানা আছে, কার্বনের পারমাণবিক ভর 12, হাইড্রোজেনের 1, নাইট্রোজেনের 40। এখান থেকে আমরা পরমাণু সমূহের আনুপাতিক সংখ্যা খুব ইজিলি পেতে পারি। 74.07 ডিভাইডেড বাই কার্বনের পারমাণবিক ভর 12, 8.64 ডিভাইডেড বাই 1 পারমাণবিক ভর 17.28 ডিভাইডেড বাই 40 ইকুয়ালস টু কয়টা গ্রাম আসে, প্রথমটা আসে 6.17, 8.6